রহিমপুর নামে একটি ছোট্ট বন ছিল। সেই বনে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা এক বিশেষ কাজে শহরে গিয়েছিল, আর আজ টোনা শহর থেকে বাড়িতে ফিরছিল। তখন টোনা পথে একটা রঙিন বেলুন পড়ে থাকতে দেখে। তা দেখে টোনা বলতে থাকে, আরে, এটা তো দেখছি রঙিন বেলুন, কিন্তু এখানে এই বেলুন এলো কোথা থেকে? আর বেলুনটা এত চকচক করছে কেন? দেখি তো। আরে, রঙিন বেলুন থেকে বাড়ি তৈরি হলো কি করে? হে, আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেলুন থেকে কি করে বেলুন বাড়ি তৈরি হয়? আজ নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। কিন্তু বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। যাই তো, বাড়ির ভেতরটা দেখে আসি। এ কথা বলে টোনা রঙিন বাড়ির ভেতরে প্রবেশ করে। আর রঙিন বেলুন বাড়ির ভেতরে প্রবেশ করে টোনা তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ ওই রঙিন বেলুন বাড়ির ভেতরে সোনাদানা সহ আরো অনেক কিছু ছিল। আরে বা, এই রঙিন বেলুন বাড়ির ভেতরে তো দেখছি সোনাদানা থেকে শুরু করে নিত্যদিনের সব প্রয়োজনীয় জিনিসপত্রই আছে। আমার তো লটারি লেগে গেল মনে হয়। এখান থেকে একটা সোনার হার নিয়ে যাই, টুনি দেখলে অনেক খুশি হবে। গিন্নি, ও গিন্নি, হে দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে টোনা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি এমন দামি জিনিস নিয়ে এসেছো শুনি? গিন্নি, আমি যা নিয়ে এসেছি তা দেখলে তো তুমি একদম অবাক হয়ে যাবে আর অনেক খুশি হবে, কারণ আমি তোমার জন্য সোনার হার নিয়ে এসেছি। এই দেখো। আরে, এ কি সোনার হার? কিন্তু তুমি এই সোনার হার পেলে কোথায় গো? হারটা তো দেখতে বেশ সুন্দর লাগছে, চুরি করনি তো আবার? আরে গিন্নি, আমাকে তো একটু বিশ্বাস করে দেখো। সব সময় আমাকে নিয়ে তুমি এত খারাপ ভাবো কেন? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি টোনাকে বলতে থাকে, ও আচ্ছা, তুমি তাহলে চুরি করনি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই সোনার হার গলায় দিয়ে ঘুরে বেড়াবো, আর যে আমাকে দেখবে সেই জ্বলবে, আর আমার ভীষণ আনন্দ হবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি এই হারটা সামলে রেখো, কারণ এটা সোনার হার। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এই হার সামনে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। এইভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা টুনি হারটি গলায় পরে আয়নায় নিজেকে দেখছিল। আর তখনই ইগলি টুনির ঘরে আসে। আর টুনিকে দেখে ইগলি বলতে থাকে, আরে টুনি, তোকে তো এই হারটা পরে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই হারটা তো দেখে মনে হচ্ছে এটা সোনার হার। কিন্তু তুই এই হার কোথায় পেলি রে? ইগলি দিদি, টোনা আমাকে এত ভালোবাসে যে ও আমার জন্য সোনার হার এনে দিয়েছে। টুনির মুখে এসব কথা শুনে ইগলি একটু বেশি অবাক হয়ে যায়। আর কিছু না বলে ইগলি সেখান থেকে চলে যায়। এরপর রাতে টোনা আর টুনি যখন ঘুমাতে যাচ্ছিল, তখনই টুনি হঠাৎ ঘুম থেকে উঠে যায় আর ডাইনির রূপ ধারণ করে। আর টুনি রূপী ডাইনি টোনার গলা চেপে ধরে। অনেকদিন পর আমি শিকার করার সুযোগ পেয়েছি, আজকে তোকে ছাড়বো না, ছাড়বো না। ডাইনি এসব কথা বলতে বলতে টোনার গলা চেপে ধরে, আর টোনার দম আটকাতে লাগে। আরে গিন্নি, কি করছো তুমি? আর তোমাকে এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? আমাকে ছাড়ো, আমাকে মেরে নিজেকে বিধবা বানাবে নাকি? ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। টোনা বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। টোনা ডাইনির হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, আর কোনো রকমে টোনা ডাইনির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার করতে থাকে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমার টুনি যে ডাইনি হয়ে গেছে। আমি টুনিকে সোনার হার এনে দিয়েছিলাম,
আর টনি আমাকে ভালোবাসা দেওয়ার বদলে আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছে। আরে আমার পোড়া কপাল। কোথায় পালাচ্ছিস আমার কাছ থেকে? আমি তোকে কিছুতেই পালাতে দেব না। দাঁড়া দাঁড়া বলছি। এসব কথা বলে ডাইনি যখনই টোনার গলা চেপে ধরবে ঠিক তখনই একটি আলোক রশ্মি এসে ডাইনির চোখে পড়ে আর টনির শরীর থেকে ডাইনির প্রভাব কেটে যায়। একি টোনা, আমরা বাইরে কিভাবে আসলাম? আমরা তো ঘুমোচ্ছিলাম। আর একি টোনা, তুমি এভাবে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে টোনা? টনি, তুমি তো আরেকটু হলে আমাকে মেরেই ফেলছিলে। টোনা, তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে মেরে ফেলতে যাব? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। না টনি, আমার কোথাও ভুল হচ্ছে না। তুমি আমার গলা চেপে ধরেছিলে, আমার পরিষ্কার মনে আছে। টোনার মুখে এসব কথা শুনে টুনি অবাক হয়ে যায় আর কিছু না বলে টুনি ঘরে চলে যায়। আর টোনা কিছুতেই বুঝতে পারে না যে এসব কি করে হলো। এসব কথা ভাবতে ভাবতেই টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। কি রে টোনা, কি হয়েছে তোর? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? বলতো আমাকে। তোতা দাদা, তোমাকে আর দুঃখের কথা কি বলবো, তবে তুমি যখন শুনতে চাইছো তবে শোনো। এরপর টোনা তোতাকে সমস্ত ঘটনা খুলে বলে আর সব শুনে তোতা বলতে থাকে, একই সাংঘাতিক কাণ্ড। টোনা, আমার তো মনে হচ্ছে টুনির শরীরে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে, যার কারণে টুনি তোকে মারতে এসেছিল। শোন, তুই বরং একটা কাজ কর, তুই গুরুমাতার কাছে যা আর গুরুমাতাকে সমস্ত কথা খুলে বল। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, আমি এক্ষুনি গুরুমায়ের কাছে যাচ্ছি। গুরুমাতা, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। আমি যে অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে বাছা? আমাকে সব কিছু নিশ্চিন্তে খুলে বল, আমি অবশ্যই তোকে সাহায্য করব। এরপর টোনা গুরুমাতাকে সমস্ত কথা খুলে বলে আর সব শুনে গুরুমাতা বলতে থাকে, ও আচ্ছা, এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি ওই ডাইনিকে এখানে প্রকট করছি। আমাকে তোরা কেন প্রকট করেছিস বলতো? তুই টুনির শরীরে প্রবেশ করেছিস। টুনি তোর কি ক্ষতি করেছে বল দেখি? টুনি তো আমার কোনো ক্ষতি করেনি। যা ক্ষতি করার তা তো এই টোনা করেছে। টোনা আমার রঙিন বেলুন বাড়ির ঘর থেকে সোনার হার নিয়ে এসেছে। আর সেই সোনার হার টুনি গলায় পড়েছে বলে আমি ওর শরীরে প্রবেশ করেছি। কারণ আমার রঙিন বেলুন বাড়ির ঘর থেকে কোনো জিনিস কেউ যদি একবার ব্যবহার করে সে আমার বশে চলে আসে। টুনি ওই রঙিন বেলুন বাড়ির ঘর থেকে সোনার হার গলায় পড়েছে, তাই টুনিও আমার বশে চলে এসেছে। কিন্তু ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। করেছে করেছে, ওই টোনা আমার বেলুন বাড়ির গহনা দেখে লোভ করেছে। আর তাই তো বেলুন বাড়ির ঘর থেকে টোনা সোনার হার নিয়ে গেছে। আর যে একবার লোভ করে আমি তাকে কিছুতেই ছেড়ে দেই না। টোনার ভুল হয়ে গেছে, টোনা আর কোনোদিন লোভ করবে না। টোনা ওই সোনার হার তোকে ফিরিয়ে দিবে। তুই টোনাকে ক্ষমা করে দে আর এখান থেকে অনেক দূরে চলে যা। হ্যাঁ ডাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন লোভ করব না। আমি তোমার সোনার হার তোমাকে ফিরিয়ে দেব। তবুও তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে শোন, তুই যদি আর কখনো লোভ করিস তাহলে তোকে আমি ধ্বংস করে দেব। ধ্বংস, বুঝতে পেরেছিস? হ্যাঁ ডাইনি, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই এমন ভুল করব না। এরপর টোনা ডাইনিকে ওই রঙিন বেলুন বাড়ির সোনার হার
ডাইনিকে ফিরিয়ে দেয়। আর ডাইনি তার সোনার হার নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আমার 7টা ডিম থেকে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে। মনে তো হচ্ছে আমার ডিমগুলো আজকেই ফুটবে। আমার যে অনেক খুশি লাগছে। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। ছানারা বাইরে এলে তো আমি ঠিক মতো খাবার খুঁজতে যেতে পারবো না। আমি এক কাজ করি, এক্ষুনি নদীর পাড় থেকে কিছু খাবার খেয়ে আসি আর কিছু খাবার নিয়েও আসি। যেই কথা সেই কাজ। মা হাঁস তার ঘরের দরজা ভালোভাবে লাগিয়ে নদীর দিকে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর মা হাঁস ফিরে আসে আর ডিমদের দিকে তাকিয়ে বলতে থাকে, সোনারা আমি এসে পড়েছি রে, আর সোনারা আমি এসে পড়েছি রে, আর এক্ষুনি আমি তোদের তা দেওয়া শুরু করছি। কিছুক্ষণ পর হাঁসের 7টা ডিম থেকে 7টা কালো ছানা বেরিয়ে আসে। 7টা কালো ছানাকে দেখে হাঁসটি বলতে থাকে, আমার লক্ষ্মী সোনা ছানারা বেরিয়ে এসেছে। আজকে থেকে আমাকে আর কখনোই একা থাকতে হবে না। তোরা কালো হয়েছিস তাতে কি হয়েছে বল, আমি তোদেরকে নিজের মতো করে মানুষ করে তুলবো। আজ তোদের বাবা থাকলে অনেক খুশি হতো রে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দাও। হ্যাঁ হ্যাঁ রে মা, এই তো আমি তোদেরকে খাবার দিচ্ছি, বস তোরা। মা হাঁস তার আলমারি থেকে খাবার বের করে 7 কালো ছানাকে খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। 7 কালো ছানা কিছুটা বড় হয়ে যায়। একদিন সকালবেলা, মা, ও মা, এবার তো আমরা বড় হয়ে গেছি, তুমি আমাদের কোন দিন নদীতে নিয়ে যাবে? আমার যে খুব সাঁতার কাটতে ইচ্ছে করছে। মা, ও মা, তুমি আজকে আমাদের তোমার সাথে নিয়ে যাবে? বাড়িতে থাকতে যে আমাদের একটুও ভালো লাগে না। মা, ও মা, বলো না তুমি আমাদের নিয়ে যাবে? হয়েছে হয়েছে, তোদেরকে আর আন্দোলন করতে হবে না, চল বের হ তোরা। কি মজা কি মজা, মা আমাদের নদীতে নিয়ে যাবে, মা আমাদের নদীতে নিয়ে যাবে। চলো চলো, তবে বেরিয়ে পড়ো। মা হাঁস তার 7 কালো ছানাকে নিয়ে নদীতে যায়। ওরা নদীতে অনেক মজা করে। কিছুক্ষণ পর, এই ছানারা অনেক হয়েছে, চলো এবার চলো, এখানে আর থাকা যাবে না। মা হাঁস তার ছানাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দূর থেকে যজ্ঞ কাক কালো 7 ছানাকে দেখে। আরে আরে, এসব আবার আমি কি দেখছি? 7টা হাঁসের কালো ছানা, তাও আবার কিনা নদীর পাড়েই থাকে। ওরে ওরে যজ্ঞ, তুই তো এবার ইগলের সঙ্গে বন্ধুত্ব কর, আর একটা সুযোগ পেয়েই গেলি রে। চল চল, ইগলের বাড়িতে চল। আরে আরে, কি ব্যাপার যজ্ঞ, এমন করে এখানে হাঁপাতে হাঁপাতে এলি যে? তোর আবার কি চাই বলতো? আমার কোনো কিছুই চাই না গো দাদা, আমি যে তোমাকে সুখবর দিতে এসেছি গো, সুখবর। কি সুখবর? তাও আবার কিনা আমাকে? তা বল দেখি শুনি, কি সুখবর দিবি তুই? দাদা জানো তো, নদীর পাড়ে না একটা মা হাঁস থাকে, আর ওই মা হাঁসের 7টা কালো ছানা আছে জানো। তাও আবার কত নাদুস নুদুস, তুমি ওদেরকে খেয়ে অনেক মজা পাবে। তুই সত্যি বলছিস? তবে আর দেরি কেন, চল চল, আমি এক্ষুনি যাব ওই হাঁসের ছানাদের খেতে। আরে আরে দাদা, দাঁড়াও দাঁড়াও, এত ভালো ভালো খবরের বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই। দেখ যজ্ঞ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝেছিস? আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না তো, আমি চাই তুমি শুধু আমার সঙ্গে বন্ধুত্ব করো। ও, এই ব্যাপার, তবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার খুব কাছের বন্ধু, যজ্ঞ বন্ধু। চল চল এবার ওই হাঁসের কাছে, আমার যে আর তর্স হয়েছে না। যজ্ঞ আর ঈগল উঠতে থাকে। এদিকে মা হাঁস তার ছানাদেরকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। কিছুটা দূরে ঈগল আর যজ্ঞকে দেখে মা হাঁস বলতে থাকে, আরে আরে, এই ঈগল আর ওই যজ্ঞ এদিকে আসছে কেন? ওরা আবার আমার ছানাদের খেতে আসছে না তো? না না, আমি আমার ছানাদের কিছু হতে দেব না, এক্ষুনি এদেরকে লুকোতে হবে। ছানারা এদিকে এসো, এই আলমারির পেছনে লুকিয়ে পড়ো তোমরা। কেন কুমা, তোমার কি হয়েছে? তুমি কেমন অস্থির কেন দেখাচ্ছে? এখন যেহেতু কথা বলার সময় নেই রে মা, তোরা ওখানেই থাকবি, বাহিরে যাই হোক না কেন তোরা ওখান থেকে বের হবি না। এই হাঁস, এই দ্রুত করে তোর 7 ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আয়, দেরি করলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কি গো দাদা, তুমি আমাকে কেন এভাবে রাখছো? কি তুই আবার একা কেন? তোর 7 ছানা কোথায়? যা, ওদেরকে আমার কাছে নিয়ে আয়, আমি যে ওদেরকে খাবো। কে গো দাদা, তোমাকে কে বলেছে আমার ছানা আছে? আমার তো কোনো ছানা নেই, বিশ্বাস করো, আমি যে সত্যি বলছি। ঈগল বন্ধু, এই হাঁস যে তোমাকে একদম মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি কালো কালো 7টা ছানা।
আমার কথা বিশ্বাস না হলে আমার ঘরে তোমরা খুঁজে দেখতে পারো। ইগল আর যজ্ঞ হাঁসের ঘরে প্রবেশ করে আর ছানাদেরকে খুঁজতে থাকে, কিন্তু ওরা ছানাদের কোথাও খুঁজে পায় না আর ওরা ভীষণ রেগে যায়। রাগ করো না গো বন্ধু, হাঁসের ছানাকে পাওনি তাতে কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি বরং এই হাঁসকেই খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক বলেছিস। না না, এমনটা করো না, দয়া করে এমনটা করো না। ইগল মাহাসকে আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যে মাহাসকে খেয়ে ফেলে। চল চল যজ্ঞ, আমরা আবারও আসবো ওই হাঁসের ছানাদেরকে খুঁজতে। ইগল আর যজ্ঞ সেখান থেকে চলে যায় আর হাঁসের 7 ছানা বাইরে বেরিয়ে আসে। তারা বেরিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। মা, ও মা, কেন আমাদেরকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটা এভাবে বিসর্জন দিলে মা? এবার আমরা তোমাকে ছাড়া কি করে থাকবো মা? বোন রে, আমাদের আর এখানে থাকা যাবে না। ওই দুষ্টি ইগল যে বলেছে এখানে আবারও আসবে। চলো চলো সবাই নিরাপদ জায়গায় পালিয়ে যাই। 7 কালো ছানা কাঁদতে কাঁদতে বিউটির বাড়ির সামনে আসে আর তারা বিউটির কাছে আশ্রয় চায়। এই তোরা আবার এখানে কেন রে? কালির দল কোথাকার, তোদের মতো কালি কালি হাঁসকে আমার ঘরে আশ্রয় দিলে আমার ঘরে যে অমাবস্যা নেমে আসবে। এসব কথা বলে বিউটি তার ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর ছানারা কাঁদতে কাঁদতে টুনির বাড়ির সামনে যায়। কি ব্যাপারটা কি হাঁসের ছানা, তোরা এভাবে কাঁদছিস কেন? তোদের আবার কি হয়েছে? বল বল আমাকে। প্রথম হাঁসের ছানা ইগল আর যজ্ঞর ব্যাপারে টুনিকে সব কথা খুলে বলে। ওই ইগল যে আমাদের মাকে খেয়ে ফেলেছে। সোনারা, তোরা একদম কান্নাকাটি করিস না। আজ থেকে আমি তোদের মা আর তোরা আজ থেকে আমার সঙ্গে আমার ঘরেই থাকবি। এবার আয় তো তোরা এক এক করে আমার পিঠে ওঠ, আমি তোদের সবাইকে ঘরে নিয়ে যাচ্ছি। টুনি তার পিঠে করে সব ছানাদের ঘরে রাখে আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন ইগল আর যজ্ঞ কাক উড়তে থাকে আর তখন ইগল বলতে থাকে, যজ্ঞ, তুই এবার ঠিক দেখেছিস তো হাঁসের ওই 7 ছানা টুনির ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিকই দেখেছি বন্ধু, তুমি তাড়াতাড়ি চলো। যজ্ঞ আর ইগল টুনির ঘরে প্রবেশ করে। হাঁসের ছানারা ওদের দেখে অনেক ভয় পেয়ে যায়। কি তোমরা এখানে কি করছো? চলে যাও বলছি। আমি তো চলে যেতে আসিনি, আমি ওদেরকে খেয়ে আমার অনেক দিনের তৃষ্ণা নিবারণ করতে এসেছি। ছানারা, তোরা একদম ভয় পাস না। এই ইগল তোদের মাকে মেরে ফেলেছে। তোরা তোদের হাতে লাঠি তুলে নে আর সাহসিকতার সাথে তোরা প্রতিশোধ নে। এরপর 7 কালো ছানা লাঠি তুলে নেয়। এরপর ইগল আর যজ্ঞকে তারা অনেক মারতে থাকে। ওরা মারতে মারতে ইগল আর যজ্ঞকে একদম মেরেই ফেলে। আজ আমাদের মায়ের একটা শান্তি পাবে। টুনিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহস জোগানোর জন্য। এরপর থেকে টুনি ওই 7 ছানাকে নিয়ে বেশ সুখী দিন কাটাতে থাকে। টুকিমা, আমি বাজারে সবজি কিনতে যাচ্ছি, তুই বাড়িতে সাবধানে থাকিস কেমন? আমি সবজি নিয়ে এসে তারপর রান্না চাপাবো। ও মা, বাড়িতে একা একা থাকতে আমার তো একদম ভালো লাগে না। আমিও তোমার সাথে বাজারে যেতে চাই মা, নিয়ে চলো না আমাকে। ও মা। আচ্ছা ঠিক আছে, চল তবে। টুনি আর টুকি বাজারের দিকে উড়তে থাকে। বাজারে ঢুকেই ওরা মামে একটি পুতুলের দোকানের সামন দিয়ে যাচ্ছিল। পুতুল দেখে টুকি বলে ওঠে, মা, ও মা, দেখো মা, কত সুন্দর সুন্দর পুতুল মা। ও মা, আমি একটা পুতুল নেব মা, আমাকে একটা পুতুল কিনে দাও না মা, আমি বাড়িতে অনেক মজা করে খেলবো। ও মা। টুকি, অত জেদ করিস না মা, আমার কাছে যে এখনো তো টাকা নেই। একে তো তোর বাবা মারা যাওয়ার পর একটা কাজও পাইনি, সংসারটা অনেক কষ্ট করে আমাকে চালাতে হচ্ছে। জেদ করিস না সোনা, চল এখান থেকে, আমি না হয় অন্যদিন তোকে পুতুল কিনে দেব। না না না, আমি আজকে পুতুল চাই, মানে আমাকে আজকে পুতুল কিনে দিতে হবে। আমি আজকে পুতুল ছাড়া বাড়িতে যাব না মা, বাবাই ভালো ছিল, আমাকে একদম ভালোবাসো না তুমি। দাদা, একটা পুতুলের দাম কত করে? একটা পুতুলের দাম 100 টাকা করে। দাদা, আমরা অনেক গরিব, 100 টাকার কম রাখা যায় না? না না, কম রাখা যাবে না।
তুই গরিব তো আমি কি করব? হ্যাঁ, তুই চলে গেলে আমার আরো অনেক কাস্টমার আসবে। এখন সর এখান থেকে। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও টাকা আর একটা পুতুল দাও। ছোট্ট টুকি পুতুল পেয়ে অনেক খুশি ছিল। তারপর ওরা আবারও সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যেতেই কবুতর তার দোকানে গাজরের হালুয়া বিক্রি করছিল। এসো এসো, খেয়ে যাও, মজা করে খেয়ে যাও গাজরের হালুয়া। যে একবার হালুয়া খাবে সে বারবার চাইবে। এসো এসো। মা, আমি গাজরের হালুয়া খাবো, আমাকে কিনে দাও। গাজরের হালুয়া খাওয়ালে আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে মা। ও মা, দাও না আমাকে গাজরের হালুয়া কিনে। টুকি মা, আমার কাছে সবজি কেনার জন্য আর মাত্র 50 টাকা আছে। আমি গাজর কিনে নিজের হাতে তোকে হালুয়া রান্না করে খাওয়াবো। চল মা, চল এখান থেকে। তুমি সত্যি করে বলো মা, আজকে আমাকে হালুয়া বানিয়ে খাওয়াবে? হ্যাঁ সত্যি রে মা। টুনির এমন কথা শুনে টুকি সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে বাজার থেকে সবজি কিনে ওরা বাড়িতে ফিরে আসে। মা, বাজারে তো কোনো গাজরই নেই, তাহলে তুমি আমাকে কিভাবে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবে বলো তো? আমার যে খুবই গাজরের হালুয়া খেতে ইচ্ছে করেছে। তুমি এক্ষুনি গিয়ে কবুতর কাকুর দোকান থেকে গাজরের হালুয়া কিনে আনো মা। মারে, এখন আমার কাছে যে আর কোনো টাকা নেই। আমি কালকে অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পাবো তা দিয়ে তোর জন্য গাজরের হালুয়া কিনে আনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এখন তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার যে খুব খিদে পেয়েছে। এরপর টুনি রান্না করে। পরের দিন সকালে টুনি কাজের জন্য বেরিয়ে পড়ে। রাতে বাড়ির দিকে উড়তে থাকে আর টুনি বলতে থাকে, সারাদিন বনে ঘুরে ঘুরে কোনো কাজ পেলাম না, এদিকে কোনো টাকাও নেই, ওদিকে আমার ছোট্ট ছানাটা অপেক্ষা করছে। এখন কি দিয়ে ওর জন্য গাজরের হালুয়া কিনে নিয়ে যাব? সত্যি আমি মানবের কলঙ্ক। সামান্য গাজরের হালুয়া আমি আমার মেয়েকে খাওয়াতে পারছি না। এখন আমি কোন মুখ নিয়ে আমার মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? কে কে ওখানে কান্না করছো? আমি আমি কান্না করছি। আমাকে একটু সাহায্য করো, আমাকে এখান থেকে মুক্ত করো। আমি তোমাকে কি করে সাহায্য করব বলো তো? আমি তো তোমাকে এখনো খুঁজেই পাইনি। এই তো আমি তোমার সামনে, বোতলে বন্দি আত্মা। দয়া করে বোতলের মুখটা খুলে দাও, এখানে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি আত্মা? না না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তুমি যদি আমার কোনো ক্ষতি করো তখন তখন কি হবে? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হলাম একটা ভালো আত্মা। এক দুষ্ট তান্ত্রিক আমাকে হিংসে করে এই বোতলে বন্দি করেছে। আমি তোমার উপকার করব, দয়া করে মুক্ত করো। আত্মার এমন কথা শুনে টুনি আর কিছু না ভেবে বোতলের মুখটা খুলে, আর সাথে সাথে বোতলের ভেতর থেকে আত্মা বেরিয়ে আসে। আমি এখন মুক্ত, আমাকে আর কেউ বোতলে বন্দি করতে পারবে না। আত্মা, আমি এখন আসি। বাড়িতে আমার ছোট্ট মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার কাছ থেকে উপহার না নিয়ে চলে যাবে তা তো হবে না। বলো, তোমার একটা ইচ্ছের কথা বলো। তুমি যা বলবে আমি তাই পূরণ করব। তুমি যখন আমাকে উপহার দেবে তাহলে ঠিক আছে। আমার ছোট্ট মেয়েটা গাজরের হালুয়া খেতে চেয়েছে, তুমি বরং আমাকে কিছু গাজরের হালুয়া এনে দাও। টুনির কথা শেষ হতে না হতেই আত্মা জাদু দিয়ে কিছু গাজরের হালুয়া আর কিছু গাজরের বীজ প্রকট করে, আর সব টুনিকে দিয়ে বলে, এই হলো গাজরের হালুয়া আর এই হলো গাজরের বীজ। এগুলো হলো জাদুর গাজরের বীজ।
দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। এই ঋণ আমি কখনো ভুলবো না। টুনি বীজ আর হালুয়া নিয়ে বাড়িতে আসে আর ছোট্ট টুকিকে টুনি হালুয়াগুলো খেতে দেয়। খাওয়া তো শেষ, আর এখন তো অনেক রাতও হয়েছে। চল মা, আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠে আবার জমিতে গাজরের বীজ রোপণ করতে হবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি তার জমি চাষ করে তাতে আত্মার দেওয়া গাজরের বীজগুলো রোপণ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এক পর্যায়ে গাজরগুলো বড় হয় আর টুনি টুকিকে বলতে থাকে, মা, বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আয়। আজকে গাজরগুলো তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। টুকি মা, তুই বাড়িতে যা, আমি গাজরগুলো বিক্রি করে আসছি, কেমন? নিয়ে যাও, নিয়ে যাও, টাটকা টাটকা গাজর নিয়ে যাও। দাদারা, দিদিরা, এসো এসো, গাজর নিয়ে যাও। এই টুনি, আমাকে 5 কেজি গাজর দে তো, আমি গাজরের হালুয়া বানাবো। আর এই নে টাকা। কবুতর টাকা দিয়ে গাজর নিয়ে চলে যায়। এভাবেই একে একে সব গাজর বিক্রি করে টুনি বাড়ি ফিরে আসে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনি তার গাজর বিক্রি করে অনেক ধনী হয়। টুনির এমন উন্নতি দেখে যজ্ঞ কাক আর কণিকা কাকের অনেক হিংসে হয়। আরে যজ্ঞ, তুমি এইখানে বসে আছো, ওইদিকে টুনি ওর গাজর বিক্রি করে অনেক ধনী হচ্ছে। তুমি যে কোনো কাজের নাও সেটা আমার জানা হয়ে গেছে। বসে থাকবো না তো কি কাজ করব বলো? তুমি তো জানোই আমার কোনো কাজ করতে ভালো লাগে না। কাজ করতে ভালো না লাগলেও চলবে, কিন্তু চুরি করতেই হবে। টুনির জমির গাজর তোমাকে চুরি করতেই হবে। আজ রাতে তুমি আর আমি দুজনেই টুনির জমির সব গাজর চুরি করে আনবো, আর সেইগুলো আমরা চুরি করে আনে বাজারে বিক্রি করে ধনী হয়ে যাব, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। রাতের বেলা যজ্ঞ আর কণিকা ওদের বুদ্ধিমতো টুনির জমিতে চুপি চুপি গাজর তুলতে আসে। যজ্ঞ আর কণিকা যে জায়গা থেকে গাজর তোলে সেই জায়গায় আরো নতুন গাজর জন্ম নিতে থাকে। এটা দেখে যজ্ঞ কণিকা অবাক হয়ে যায়। কণিকা, এ কি হচ্ছে? একটা গাজর তুলতেই এখানে 2টো গাজর জন্ম নিচ্ছে। এই গাজরের জমি আবার কোনো ভুতুড়ে জমি নয় তো? ভূত বলতে কিছু নেই, এত কথা না বলে তাড়াতাড়ি গাজর তুলতে শুরু করো। চোর, লোভের দল, আমার মালকিনের ক্ষতি করার জন্য এখানে এসেছিস? তারা তোদের দেখাচ্ছি মজা। যোগ্য, সত্যি এটা ভূতর জমি। আজকে চাইলে চলো পালাই, আর কখনো এইদিকে তাকাবো না। ওরে বাবা রে! ওরা ভয়ে ছুটতে পালিয়ে যায়। আর টুনি তার জমির গাজর বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। কি রে টুনি, জমি তৈরি করছিস নাকি? তা এবার কিসের বীজ রোপণ করবি শুনি? তোকে কতবার করে বলেছি এই জমিতে কোনো ফসলই হবে না, তার বদলে আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই আমাকে এই জমিটা দিয়ে দে। আমি তোর জমিতে একটা বড় দালান বাড়ি তুলবো। না গো ইগল দাদা, জমি আমার ভালো হোক আর খারাপ হোক, এই জমিটা আমার স্বামীর স্মৃতি। কিভাবে বিক্রি করে দেই বলো? আর আমার তো অন্য কোনো জমিও নেই যে এই জমি বাদ দিয়ে অন্য জমি আবাদ করব। থাক, তুই তোর জমি নিয়েই থাক। আমি চেয়েছিলাম তোকে একটু সাহায্য করতে, সেটা তো তুই আর বুঝলি না। তবে একটা কথা মনে রাখিস, এই জমিতে যতই চাষ কর কিচ্ছুই হবে না। এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায় আর টুনি মন প্রাণ দিয়ে তার জমিতে সবজির বীজ রোপণ করতে থাকে। এরপর টুনি সবজির বীজ রোপণ করার পর বাড়িতে চলে যায়।
মা, ও মা, তুমি চলে এসেছো মা? মা, তুমি সবজির বীজ ভালো করে রোপণ করেছো মা? প্রতিবার তো তুমি সবজির বীজ ভালোভাবে রোপণ করো, তবুও তো কোনো ভালো ফসল পাওয়াই হয় না। এবার কি তুমি ভালো ফসল পাবে মা, বলো? তুই কোনো চিন্তা করিস না রে বাবা, এবার আমি ভালো সবজি পাবো, আর সেই সবজি বিক্রি করে তোর আমি চিকিৎসা করাবো রে বাবা। তোর ডানা ভাঙা নিয়ে তোকে আর কষ্ট পেতে হবে না। হ্যাঁ, আর চিকিৎসা মা? এই ডানা বুঝি আমার আর কখনোই ভালো হবে না। সব ছেলেরা তাদের কষ্টের দিনে তার মাকে সাহায্য করে, আর আমি তোমাকে সাহায্য করার বদলে তোমার ঘাড়ে বসে খাচ্ছি মা। এভাবে বলিস না রে বাবা, আমার যে কষ্ট হয়। আর ওসব কথা বাদ দে তো, আমি জমিতে কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আর আমার অনেক ক্ষুধাও লেগেছে। তুইও নিশ্চয়ই এখনো কিছু খাসনি। আয় বাবা, আয় ঘরে আয়, দুই মা ছেলে মিলে খেতে বসি। এই কথা বলে টুনি তার ছেলে রকি টোনাকে নিয়ে ঘরে চলে যায়, আর এভাবে সেই দিনটি চলে যায়। পরের দিন টুনি আবারও তার জমিতে যায় আর জমির আগাছাগুলো পরিষ্কার করতে থাকে। টুনি, তুই কত বোকা! তুই তো জানিস তোর জমিতে কোনো ভালো ফসলই হয় না, তবুও তুই গাধার মতো কেন খাচ্ছিস রে? আর এমন যদি আমার জমি হতো, আমি সেই কবেই জমি বিক্রি করে দিতাম। কি আর করবো কাকুলি দিদি, গরিবরা তো শুধু পরিশ্রম করতেই জানে, সফল হতে তো জানে না গো। তা তুমি এবার তোমার জমিতে কি রোপণ করেছো? আমি আমার জমিতে কি রোপণ করেছি তা শুনে তুই কি করবি রে? আমি বলবো না বাবা, পরে যদি তুই আমার জমিতে নজর দিস। তোর ফসলের মতো তো আর আমার ফসল নয়, আমার জমিতে অনেক ভালো ফসল হয় রে টুনি। কাকুলি দিদি, তুমি কি আমাকে এখানে কথা শোনাতে এসেছো? আমি তো জানি আমার জমি খারাপ, কিন্তু তুমি দেখে নিও, এই জমিতেই একদিন সোনার ফসল ফলবে। ভালো কথা বললে তো তোকে আবার কথা শোনানো হয় রে, এই জন্য তো যাকে তাকে ভালো কথা বলতে নেই। থাক তুই তোর জমি নিয়ে। এই কথা বলে কাকলি হন হন করে হেঁটে সেখান থেকে চলে যায়, আর টুনি আপন মনে তার জমিতে কাজ করতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনি জমিতে সবজির চারা জন্মায়, কিন্তু সব সবজি গাছে পোকা ধরা সবজি হয়। হায় ঈশ্বর, এবারও ফসল ভালো হলো না। আমি তার ধৈর্য ধরে থাকতে পারছি না। ভেবেছিলাম এই সবজি বিক্রি করে কিছু টাকা পাবো, আর হলো না। এদিকে ঘরে কোনো খাবারও নেই, হাতে কোনো টাকাও নেই। আমি বরং এই সবজিগুলো বাড়িতে নিয়ে যাই, যদি একটু কেটে কুটে খাওয়ার মতো কিছু পাওয়া যায়। এই কথা বলে টুনি সবজি গাছ থেকে সবজিগুলো তুলতে থাকে। এরপর সবজি তোলা শেষ হয়ে গেলে টুনি সবজির ঝুড়ি নিয়ে বাড়িতে চলে যায়। আর এমন পোকা ধরা সবজি দেখে রকি টোনা বলে ওঠে, এ কি মা, এই পোকা ধরা সবজিগুলো তুমি কোথা থেকে নিয়ে এলে? কি ছি 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 ছি, কি দুর্গন্ধ বের হচ্ছে মা। এগুলো আমার জমির সবজি রে বাবা, এবারও আমাদের কপাল খারাপ। এত পরিশ্রম করেও সবজির কি হাল হয়েছে দেখ। ঘরে তো কোনো সবজি নেই, তাই এই পোকা ধরা সবজি খেতে হবে আমাদের। এই কথা বলে টুনি অসহায় মুখ করে সবজির ঝুড়ি নিয়ে ঘরের ভিতরে চলে যায়। আর টুনি সেই পোকা ধরা সবজি থেকে সবজি কেটে নিয়ে রান্না করে, আর রাতের বেলা রকি টোনাকে খেতে দেয়। খাওয়া শেষ করে রকি টোনা যেই না ঘুমাতে যাবে, অমনি রকি টোনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, মা, আমার ভীষণ পেট ব্যথা করছে মা। আমি মরে গেলাম গো, আমি মরে গেলাম। মা, তুমি কোথায় মা? রকি টোনার এমন ডাক শুনে টুনি ছুটতে আসে আর বলে, কি হয়েছে বাবা, তোর কি হয়েছে? হায় হায়, আমার ছেলের কি হয়ে গেল গো? বাবা রে, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি, তুই একটু আরাম করে বস বাবা। এই কথা বলে টুনি ডাক্তার ডাকতে ছুটে যায়। এর কিছুক্ষণ পর টুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসে, আর ডাক্তার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে, মিসেস টুনি,
আপনার সন্তানকে আপনি কোনো দূষিত খাবার খাইয়েছেন নাকি? সেই জন্যই আপনার ছেলের ফুড পয়জন হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খেলে আপনার ছেলে ভালো হয়ে যাবে। আর আপনাকে আমি আবারও সাবধান করে দিচ্ছি, আর কখনো ওকে এমন খাবার খেতে দিবেন না। এদিকে টুনি ভীষণ রেগে বলতে থাকে, না, ওই জমিতে আর আমি কিছু রোপণ করব না। ওই জমির খাবার খেয়ে আমার ছেলের এমন হাল হলো। বনের পাখিরা সবাই ঠিক কথা বলে, ওই জমি একটা খারাপ জমি। এই কথা বলে টুনি হাতে একটা কোদাল নিয়ে রেগে মেগে জমিতে যায় আর জমির সবজিগুলো উপড়ে ফেলতে থাকে। এমন সময় হঠাৎ করে মেঘের গর্জন শুরু হয়ে যায়, ঝড়ো ঝড়ো হাওয়া বইতে শুরু করে আর টুনি সামনের মাটি ভাগ হয়ে সেখান থেকে ভূমিদেবী বেরিয়ে আসে। থাম তুই, এভাবে আর রাগ করিস না। এভাবে মাটিতে কোদাল দিয়ে আর আঘাত করিস না, আমি যে বড্ড ব্যথা পাচ্ছি। হঠাৎ করে ভূমিদেবীর কথা শুনে টুনি ভীষণ চমকে ওঠে আর হাত থেকে কোদালটা ফেলে দিয়ে হাত জোর করে বলতে থাকে, কে কে তুমি মা? আর আমার সামনে কে দাঁড়িয়ে আছো? আমি তো তোমায় চিনতে পারছি না। আমি ভূমিদেবী মা। এতদিন ধরে তোর জমিতে আমি বসবাস করছিলাম, আর আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখেছি তুই অনেক পরিশ্রমী, তাই আমি তোকে কিছু বেগুনের চারা উপহার দিতে চাই। এই বেগুনের চারা তুই তোর জমিতে রোপণ কর, দেখবি তোর ভাগ্য ফিরে গেছে। এই কথা বলে ভূমিদেবী জাদু করে কিছু বেগুনের চারা দেয় টুনিকে। তারপর ভূমিদেবী অদৃশ্য হয়ে যায় আর এরপর টুনি খুশি হয়ে সেই বেগুনের চারা তার জমিতে রোপণ করে আর রোপণ করার সাথে সাথেই বেগুন গাছ বড় হয়ে যায় আর বেগুন গাছে সোনার বেগুনও ধরে আর তা দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। একি কাণ্ড! একদিনের বেগুন গাছ, আবার সেই বেগুন গাছে সোনার বেগুন! হে ভূমিদেবী, তুমি অবশেষে আমার কৃপা করলে। এরপর টুনি বেগুন ছিঁড়ে বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। এরপর সেই টাকা দিয়ে রকি টোনার ভাঙা ডানা চিকিৎসা করে ভালো করে তোলে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে।